সাংগঠনিক দৌর্বল্য আছে, যেই সাংগঠনিক দৌর্বল্যকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। বুথ স্তরে আমাদেরকে আরো সশক্তিকরণটা আমাদের সেই শক্তিটাকে আমাদেরকে আরো স্ট্রং করতে হবে। বিজেপিকে ভোট দিলেই তাহলেই রাজ্য সরকারের অন্যায়ের প্রতিবাদ করা যাবে। যেদিন মানুষকে আমরা বোঝাতে পারবো সেদিন আমরা নিশ্চয়ই এই রাজ্যে জিতবো, এবং সেই দিন খুব বেশি দূর আছে বলে আমার মনে হয় না। মনে ছিল কংগ্রেস উৎসব করছে, ডিম ভাত খাচ্ছে তৃণমূল, গালাগাল মেরেছিল সিপিএম, আর গালাগাল খাচ্ছে বিজেপি। মানে এই হচ্ছে রসিকতার ব্যাপার। এটা একজন জেল খাটা, সে তার প্রভুকে তুষ্ট করার জন্য কি বলছে, কেন বলছে, আবার আজকে এই কথা বলছে, কালকে আবার ওকে আবার পদ থেকে সরিয়ে দেবে, আবার আরেকটা কিছু বলবে। এই সার্কাসের মধ্যে আমরা ঢুকতে চাইছি না। রাম মন্দির কোনোভাবে ভোটের ইস্যু হোক, ভোটের ব্যবহৃত হওয়ার যদি প্ল্যান থাকতো বিজেপির, তাহলে কিন্তু ভোট এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হতো। এমন কোনো প্রচেষ্টা করা হয়নি। নমস্কার, এই মুহূর্তে আমার সাথে পেয়ে গেছি বিজেপি কর্মী সুদীপ্তা রায়চৌধুরীর সঙ্গে। তার সাথে আজ কথা বলে নেব। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথমেই বলি, সম্প্রতি শেষ হয়েছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে এবার সবাই যা ভেবেছিল তা একদমই তা উল্টোটা হয়েছে। তো বলা যায় যে রাজ্যে মোটামুটি লোকসভা নির্বাচনে বিজেপির বেহাল দশা। এটা কি কারণ বলে আপনি মনে করছেন? যে এক্সপেকটেশন আমরা রেখেছিলাম মানুষের ওপরে, হয়তো মানুষকে আমরা সেভাবে বিশ্বাস করাতে বা ভরসা জোগাতে পারিনি। আমাদেরই এটা ফ্ল। আমাদেরকেই আরো সাংগঠনিক দৌর্বল্যকে কাটিয়ে মানুষের কাছে তারা যে ভালো নেই, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার যে নয়, বিষয়টা হচ্ছে সবার হাতে কাজ থাকা উচিত, সবার পেটে স্বাভাবিক পদ্ধতি তার কাজের মাধ্যমেই ভাত থাকা উচিত, এবং ভাতা নয় সম্মানের ভাতই যে প্রতিটি মানুষ চায়, এবং এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। এটা বাঙালিকে আমাদেরকে ফিরে বোঝাতে হবে, এবং আমি নিশ্চিত আমার দল সেই বিষয়ে একদিন না একদিন সাফল্য পাবেই। আমি এটা অনেকেই বলছে এই এরকম ফলাফল, এই যেটা আপনি বললেন এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, এটা কারণ কি দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব? কি বলবেন এই বিষয়ে? এই বিষয়টা আপনার কি মনে কতটা যুক্তিযুক্ত? না, আমাদের দলে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। এগুলো সংবাদ মাধ্যমে বসানো শব্দ। আমরা এইসব শব্দকে কোনো মান্যতা দিচ্ছি না। আমাদের যেটা আমরা বারবার স্বীকার করছি, নিশ্চয়ই সাংগঠনিক দৌর্বল্য আছে, যেই সাংগঠনিক দৌর্বল্যকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। বুথ স্তরে আমাদেরকে আরো সশক্তিকরণটা আমাদের সেই শক্তিটাকে আমাদেরকে আরো স্ট্রং করতে হবে। সরি, এই সাংগঠনিক দৌর্বল্যটাকে কাটিয়ে উঠতে পারলেই আমরা প্রতিটি মানুষের কাছে যখন পৌঁছতে পারবো, সুখে দুঃখে মানুষ যখন বিশ্বাস করতে পারবে যে না, এই অন্যায়টার প্রতিবাদ একমাত্র এই দলকে, যদি আমি বিরোধিতা করতে চাই বা এই অন্যায়ের প্রতিবাদ করতে চাই, এই বিজেপিকে ভোট দিলেই তাহলেই রাজ্য সরকারের অন্যায়ের প্রতিবাদ করা যাবে। যেদিন মানুষকে আমরা বোঝাতে পারবো সেদিন আমরা নিশ্চয়ই এই রাজ্যে জিতবো, এবং সেই দিন খুব বেশি দূর আছে বলে আমার মনে হয় না। ২০ জুলাই গেল, যেখানে দেখা গেল জনসমুদ্র। তো এইটা কি কোনোভাবে বিজেপি কর্মীদের মনে প্রভাব ফেলবে আদৌ? সেটাকে আপনি কি মনে করেন? একেবারে কোনো প্রভাব ফেলবে না। সেই সাথে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি পিকনিক চলছে, এবং এটা বহু বছর ধরেই আমরা দেখে আসছি, এবং দুষ্টু কোকিলের ওপর নাচও চলছে। ও দেখতে এই ভিডিও আছে। হয়তো শহীদ স্মরণে ওই ধরনের গানই গাইতে হয়। আমরা তো হেরে গিয়েছি, তাই আমাদের কথার নেই। শহীদ স্মরণ ওভাবেই হয়তো নিশ্চিত ওভাবেই করা উচিত। থার্ড জেন্ডারদের মানুষদেরকে নিয়েও নৃত্য চলছে, সেই ভিডিও ভাইরাল, সেও দেখা যাচ্ছে। তাদেরকেও সম্মান জানায় না এই শাসক দল। তাদের রুলিং পার্টি তার নিজের শক্তি দিয়ে যে বছরের পর বছর, আজকে 13 বছর ধরে যে রঙ্গমঞ্চ সাজিয়ে চলেছে, যে যাত্রা মঞ্চ সাজিয়ে চলেছে, তার সাথে শহীদ দিবসের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। বরং এটা নিয়ে রসিকতা আছে যে কংগ্রেস, মনে ছিল কংগ্রেস উৎসব করছে, ডিম ভাত খাচ্ছে তৃণমূল, গালাগাল মেরেছিল সিপিএম, আর গালাগাল খাচ্ছে বিজেপি। মানে এই হচ্ছে রসিকতার ব্যাপার। এটা এই রসিকতার মঞ্চকে হতে নিজেদেরকে তৈরি করে, যেন আমরা কখনোই রসিকতার মঞ্চে পর্যবসিত না হই, এই কামনা আমাদের সকল প্রতিটি বিজেপি কর্মীর মনের মধ্যে আছে।
আচ্ছা, ইন্ডিয়া জোট এবার মোটামুটি তুলনামূলকভাবে ভালো ফল করেছে, এমনকি বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করছে। তো কি মনে হয় এটার তাহলে কি মানুষ কি বিজেপির উপর থেকে আস্থা হারাচ্ছে? একটু কি মনে করছেন আপনি? দেখুন, 10 বছর হয়ে গেলে তো একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো আসেই। কিছু মানুষ নিশ্চয়ই মুখ ফিরিয়েছেন, এটা তো অতীতেও হয়েছে। আবার বহু বছরের ইতিহাসকে পুরনো ইতিহাসকে পুনরাবৃত্ত করিয়ে 3 নম্বর বার বিজেপি ক্ষমতায় এসেছে, এটাও এই এই ঘটনাকেও আমরা দেখতে পাচ্ছি। আগের যে মানুষের যে মানসিকতা ছিল যে একটি রাজনৈতিক দল বা এক এক রাজনৈতিক ছাতার তলেই মানুষ থাকতে চায়, এখন তো মানুষের ভাবনা চিন্তার পরিসর অনেক বেড়েছে সোশ্যাল মিডিয়া আসাতে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বিস্ফোরণটা হয়েছে, বা বিস্ফোরণ কথাটা খুব সচেতন ভাবে বললাম যে আগে অল্প কিছু হাতে গুনতে কিছু সংবাদ থেকে মানুষ, সংবাদ মাধ্যম থেকে মানুষ জানতে পারতো, সকালবেলা না হলে পরে বা বাক্স টিভি না খুললে পরে জানা যেত না। এখন হাতে হাতে আছে সব, মানে মানুষ যে কোনো মুহূর্তে ভোট দিতে যেতে যেত একটা যদি কোনো খবর সেটা সে দেখে বা কোনো ঘটনাকে সে সে দেখে, তখন তার মনে তার আর একটা প্রভাব পড়ে, এবং বোতাম টেপার আগে তখন সে সেই বিষয়টাকে নিয়ে মাথায় রেখে বোতামটা টেপে। তো সেই ঘটনাগুলো নিশ্চয়ই ঘটেছে। তবে এটা তো সত্যি যে এনডিএ সরকারই চলছে, আগেও এনডিএ সরকার ছিল, এখনো এনডিএ সরকারই চলছে। মুখ্যমন্ত্রী বারংবার বলছে 6 মাসের বেশি এই সরকার নাকি টিকবে না। এরপরে এই নিয়ে কুণাল ঘোষ বারংবার কটাক্ষ করেছে। তাহলে কি বিজেপি সরকার এতটাই ঠুনকো বলে মনে হয় আপনার? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। একজন জেল খাটা, সে তার প্রভুকে তুষ্ট করার জন্য কি বলছে, কেন বলছে, আবার আজকে এই কথা বলছে, কালকে আবার ওকে আবার পদ থেকে সরিয়ে দেবে, আবার আরেকটা কিছু বলবে। এই সার্কাসের মধ্যে আমরা ঢুকতে চাইছি না। আর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই বলে থাকে নাকি, এবার ওর সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, হ্যান ত্যান। উনি আবার নাকি 29টা এমপি নিয়ে সরকার ফেলে দেওয়ার প্ল্যান করছেন। এইসব পাগলের পাগলামির তো কোনো উত্তর হয় না। এইসব উত্তর না হয় লেখা রয়েছে নজরুলের লেখা সারে জাহাসে আচ্ছার মধ্যেই। আচ্ছা, তাহলে অযোধ্যা মন্দির সম্প্রতি এটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, তারপরেও উত্তরপ্রদেশে এরকম খারাপ ফল? রাম মন্দিরকে আমরা একটা নির্দিষ্ট তারিখে অত্যন্ত অসপিশিয়াস ছিল ওই 20শে জানুয়ারি তারিখটা, তাই ওই দিনকে আমরা রাম মন্দিরকে 500 বছরের যে যে আন্দোলনকে একটা রূপরেখা দেওয়ার জন্য, একটা দিশা দেওয়ার জন্য, মানুষকে ভারতবর্ষের যে রাম ভক্তের যে জনসংখ্যা রয়েছে তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য নিশ্চিতভাবে এত বছরের বিজেপির যেটা প্রায় সামনের বছর 100 হবে, আরএসএস বা এই জনসংঘ 100 বছর হবে, 1925 সালে স্থাপিত হয়েছিল। তো সেইটা যেমন 370 হ্রদ এবং রাম মন্দির, সেই রাম মন্দির, ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে। রাম মন্দির কোনোভাবে ভোটের ইস্যু হোক, ভোটের ব্যবহৃত হওয়ার যদি প্ল্যান থাকতো বিজেপির, তাহলে কিন্তু ভোট এগিয়ে নিয়ে আসার চেষ্টা করা হতো। এমন কোনো প্রচেষ্টা করা হয়নি, বরং রাম মানে কি, ভারতবর্ষের রাম বলতে জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে বলা হয় রাম রাজত্ব, অর্থাৎ এমন একটি রাজত্ব যেখানে মানুষ সুখে স্বচ্ছন্দে থাকবে। তো সেই রাম রাজত্বই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। রামকে ভোটের মুদ্রা করার ইচ্ছা কারোর কোনোদিনও ছিল না, এবং মানুষ যে রায় দিয়েছেন, যেখানে রাম সেখানেই তো মূল হারটা হয়েছে। উত্তরপ্রদেশ ছেড়েই দিই, রাম অযোধ্যা যে কনস্টিটিউয়েন্সির আন্ডারে, সেখানেও তো হারই হয়েছে। অর্থাৎ মানুষ যাকে ভোট দিয়েছেন, ভোট দিতে চেয়েছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। এবং বিরোধীদের যে একটা পুরোনো কথা ছিল যে যে বাটেনে টিপবে সেই বাটেনই নাকি চলে যাবে বিজেপিতে, এই বোকা বোকা তত্ত্ব আর এবারে ইলেকশনের পরে শোনা যায়নি। তাহলে তো বলা যায় সবাই খুশি হয়েছে, এবং রাম যা ভালো মনে করেছেন তাই হয়েছে। আচ্ছা, এই একই প্রশ্ন থাকবে রাজ্যের ক্ষেত্রে, সাংগঠনিক স্তরে কি তাদের কোনো কাজ হচ্ছে না কেন? না, আমি তো একটু আগে স্বীকারই করলাম আমাদের সাংগঠনিক দোলগল্প রয়েছে। আমাদেরকে আরো মানে
আন্দোলনের মাত্রাকে আরো বাড়িয়ে তুলতে হবে, মানুষের কাছে ঘরে ঘরে আরো পৌঁছতে হবে। এই যে 3 তালাক থেকে শুরু করে যে বিভিন্ন সরকারি স্কিম এবং বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মানুষের জন্য যে মুদ্রা লোন, এই যে বিভিন্ন বিষয়গুলি আছে, এগুলো মানুষের কাছে আমরা তুলে ধরতে পারছি না। তার উপর যে স্কিমগুলি, সরকারি স্কিমগুলি আছে, সেগুলোর নাম পাল্টে দেওয়া হয় এই রাজ্যে, তার সাথেও আমাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। এবং মিথ্যে কথা, যে বিষয়ে টাকা পাচ্ছে সে বিষয়ে গ্রামের গরিব মানুষকে মিথ্যে কথা বলে ঠকানো হচ্ছে যে টাকা আসে না। ওইদিকে আমরা সবাই জানি, প্রতিটি শিক্ষিত মানুষ, শহরের মানুষ জানে যে টাকা যে কোনো সরকারি স্কিমে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দেখানো পর্যন্ত একটা ফার্স্ট ফেজের টাকা আসার পরে সেকেন্ড ফেজের টাকা আসতে পারে না, কারণ ফার্স্ট ফেজে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে হয়। সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারে না এই সরকার, এবং গ্রামের গরিব মানুষকে মিথ্যে বোঝায় আমি টাকা দিয়ে দেব বলে। আবার যাতে কেউ ব্যক্তিগত স্কিম পকেট থেকে টাকা দেয় না, সরকারের আরো একটা অন্য কোনো স্কিম আছে, যে স্কিমের গলা টিপে কণ্ঠ রোধ করে সেই টাকাটা জনগণের মধ্যে বিলিয়ে দিয়ে ভোট কেনাও তো হচ্ছে। এটা গরিব মানুষকে কি বোঝাবে? আমাদেরকেই বোঝাতে হবে যে তোমাকে আদতে বোকা বানানো হলো। কালকে বলা হয়েছে, কালকে না পরশু, আমি তো 10 লক্ষ চাকরি রেডি রেখেছি। আসল কথাটা হচ্ছে যে 10 লক্ষ টাকার বিনিময়ে চাকরি রেডি রেখেছি। এটা উনি বলতে চেয়েছেন, এটা উনি বলেছেন। কি বলেছেন এবং কি বলতে চেয়েছেন, এটা আমরা যতদিন মানুষকে বোঝাতে বা বিশ্বাস করাতে পারবো, ততদিন নিশ্চয়ই কঠিন থাকবে আমাদের এই পুরো রাস্তাটা আমাদের আচ্ছা, জন্য। নাম না বলেই বলছি, বিজেপির বহু গ্রাউন্ডে নেতারা, হেভিওয়েটরা শুধু মঞ্চে বক্তব্য রাখেন, আর কাজের বেলা কোনো চাপ এলে সেটা কেবল জেলা স্তরে কর্মীদের উপর আসে। তাহলে কি উচ্চস্থানীয় হেভিওয়েট নেতারা কি শুধুই বক্তা? আরো ভালোভাবে বলা যায়, তাদের নেতৃত্বের উপর কি প্রশ্ন উঠছে না এই ক্ষেত্রে? না না, এটা এমন কোনো কথা নেই। তারা দিক নির্দেশ করে দেবে। প্রত্যেকের, আমাদের বিজেপি দলের প্রত্যেকের একটা দায়িত্ব থাকে। আমরা কখনো বলি না আমরা কি পদে আছি, আমরা পরস্পরকে প্রশ্ন করি যখন আলাপ হয়, আপনি কি দায়িত্বে আছেন, এটা আমাদের বিজেপির ভাষা। তো প্রত্যেকের একটা, প্রতিটি আমাদের যিনি যিনি কর্মী, কার্যকর্তা বলে আমরা সম্মান জানানো হয় তাকে, এবং প্রতিটি কার্যকর্তার একটি সুনির্দিষ্ট কর্তব্য থাকে, এবং সেই কর্তব্যটা কি হবে সেটা উচ্চ নেতৃত্ব তার রূপরেখা তৈরি করে দেন। সেই রূপরেখা ধরে যদি এগোতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে কি সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সেটাও জানানোটা রীতি এবং রেওয়াজ। কোথাও আমাদেরই নিচু স্তরে, আমাদের স্তরে, কর্মী স্তরে কোথাও কোনো ভুল হচ্ছে, যার জন্যই আমরা উচ্চ নেতৃত্বের বার্তাটা সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। এটা আমাদের তরফের ফ্ল। আচ্ছা, এই বিজেপির অন্যতম দাপুটে নেতা এবং প্রথম দিন থেকে যখন বিজেপি বাংলায় ভালো ফল করেছে, যার নাম সবচেয়ে বেশি উঠে এসেছে, দিলীপ ঘোষ। এমনকি নরেন্দ্র মোদী রাজ্যে আসার পর তার ভূয়সী প্রশংসা করেছে। তারপরে দিলীপ ঘোষের এই পরাজয়, এটা কতটা কতটা হতাশাজনক? এটা অত্যন্ত হতাশাব্যঞ্জক। উনি খুব কঠিন পিচে ওকে দিয়ে উনি লড়তে গিয়েছিলেন, জিততে পারেননি বা জেতা সম্ভব হয়নি। এর পিছনে অনেক কারণ রয়েছে। সবটাই যে উনি পারেননি বা জনসাধারণ ভোট দেয়নি, বা ওনাকে এর পিছনে অনেক কারণ রয়েছে। সবটাই যে উনি পারেননি বা জনসাধারণ ভোট দেয়নি, বা ওনাকে জনসাধারণ ডিসকার্ড করছে, এই সত্য, এটা সত্য নয়। অনেক ক্ষেত্রে মানুষের ক্ষোভ আছে এখনো। যতই কেন্দ্রীয় বাহিনী থাক, কেন্দ্রীয় বাহিনীকেও নিয়ন্ত্রণ করে রাজ্যের পুলিশ, সাধারণ মানুষ এক্ষেত্রেও অনেক জায়গাতে ভোট দিতে পারেনি।
এই দিতে না পারার কারণেই এই ধরনের হেভিওয়েটদের কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারেননি। দিলীপ ঘোষের অনেক মন্তব্যে বোঝা গেছে তিনি বেশ অসন্তুষ্ট। তাহলে কি এই হেভিওয়েটদের কলহে কি দিলীপ ঘোষের পরাজয়ের কারণ, কি মনে করছেন আপনি? না না, হেভিওয়েটদের মধ্যে কোনো কমে, আবারও বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, কোনো কলহ নেই, কোথাও কোনো দ্বন্দ্ব নেই। একযোগে দিলীপ দা দেখানো পথে, তারও আগে রাহুল দার দেখানো পথে। দিলীপ ঘোষের এখন কোনো মন্তব্য উঠে আসছে না, আমি বলছি উনি কিছু, এবার হেরে যাওয়ার পরে ওনার ক্ষোভ দুঃখ তো প্রতিটি, উনিও তো মানুষ, হিউম্যান বিং, কিছু ক্ষোভ হয়তো ওনার হয়েছে যে ওনাকে নতুন পিচ দেওয়া হলো, ওনাকে পুরোনো জায়গায় দেওয়া হলো না, কিন্তু অ্যাকচুয়ালি মনে করা হয়েছে যেহেতু উনি দিলীপ ঘোষ, হয়তো উনি এই কঠিন সিটটা জিতে বেরোতে পারবেন। উনি পারেননি আমি কখনো বলবো না দিলীপ ঘোষ পারেননি, এখানে আরো অনেকগুলি বিষয় ছিল। আমরা শুনেছিলাম 2021-এর খুব একটা কমন শব্দ ছিল বহিরাগত, তো ও ক্ষেত্রেও বহিরাগত ছিল, অথচ একজন বহিরাগত মানুষকেই বাংলার মানুষ ভোট দিলে। আমরা শুধু এক্ষেত্রে না, আমি মনে করাতে চাইবো মুর্শিদাবাদের ক্ষেত্রেও মানুষ ভোট দিয়েছে, এবং ভোট জেতার পরেও তৃণমূলের এমপি তিনি বলেছেন তিনি এবার খেলতে যাচ্ছেন এবং তিনি নাকি গুজরাটেই থাকবেন। তো দেখা যাক, বাংলার মানুষ যারা দিলীপ ঘোষকে না দিয়ে ক্ষেত্রেও ক্রিকেটার বেছে নিয়েছে, যদিও উনি রিটায়ার্ড এবং খুবই টায়ার্ড বিভিন্ন দল বদলে টদলে, দেখা যাক উনি ওই পশ্চিমবঙ্গের ওই অংশের মানুষের জন্য কি ভালো করেন, কতদিন পার্লামেন্টে দাঁড়িয়ে দাবি দাওয়া আদায় করেন, এইদিকে আমাদের চোখ থাকবে।